হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এসএসসি সিজিএল 2024 পরীক্ষার নোটিফিকেশন বের হয়ে গেছে। 2-3 দিন হলো এই পরীক্ষার নোটিফিকেশন আউট হয়েছে। তোমরা আশা করছি দেখে নিয়েছো, নোটিফিকেশনটাকে অলরেডি পড়েছো গোটাটাকে, এবং ফর্ম ফিল আপ হয়তো অনেকে করে দিয়েছো। তো আমি একটু লেটেই হলেও, আজকে 2-3 দিন লেট হলে পরও এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব যে এসএসসি সিজিএল 2024 পরীক্ষার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, কি কিছু পরিবর্তন হয়েছে কিনা, এছাড়া কিছু তোমার অ্যাডিশন অল্টারেশন হয়েছে কিনা, এবং কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। 3-4টে ভিডিও বানাবো আমি এসএসসি সিজিএল 2024 এর নোটিফিকেশনের উপরে। আজকের ভিডিওতে ওভারঅল জিনিসগুলো দেখবো, তারপরে সেপারেটলি এক একটা ভিডিওতে, কোনো ভিডিওতে সিলেবাস, কোনো ভিডিওতে প্যাটার্নটাকে আরেকটু বিশ্লেষণ ভাবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেগুলো নিয়ে আবার ছোট ছোট ভিডিওস আরো তৈরি করব। তো চলো, আজকে আসছি, অনেকটা টাইম পরে আমি আবার আজকে হয়তো ভিডিও তোমাদেরকে দিচ্ছি, বাট এখন থেকে তোমরা রেগুলার ভিডিওস পাবে। শিফটিং এটসেট্রা আমি বলেছিলাম, আমি একটু প্রবলেমের জন্য মাঝখানে কিছুদিন ভিডিওস বন্ধ থাকবে। আফটার দ্যাট আই এম অলসো নাও ব্যাক। এবার ধীরে ধীরে, একদম প্রতিদিন না হলেও উইকে আমি ভালো মতো ভিডিওস তোমাদেরকে যখনই টাইম টু টাইম প্রোভাইড করতে থাকবো। তো চলো দেখে নিই আমাদের এই সিলেবাসের মানে তো প্যাটার্নটাতে কি কি আছে। তো এসএসসি সিজিএল 2024 পরীক্ষা এবছর সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা দেখো হাইলাইট হচ্ছে কি 17,727 প্লাস ভ্যাকেন্সিজ, অর্থাৎ 17,227 প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকছে, এবং এটা আরো বাড়বে। 20,000 প্লাস ভ্যাকেন্সি যাওয়ার চান্স আছে। যেটা সিজিএল 2022 হয়েছিল, যারা সেই সুযোগটাকে নিয়েছিল তারা চাকরি পেয়ে গেছে অনেকেই। এই সুযোগটাকে এখন যারা হারাবে তারা কিন্তু পরবর্তীতে সত্যি কথা পস্তাতে হবে। আবার এত ভ্যাকেন্সি কবে আসবে বলা যায় না, প্রত্যেক বছর আসবে কিনা তাও ঠিক নেই। তো এটাকে কাজে আমাদের অপরচুনিটি লাগাতে হবে, যেটুকু টাইম আছে আমরা ইউটিলাইজ করবো। দেখো বেসিক্যালি যদি দেখিনি, অনলাইন তোমাদের স্টার্ট হয়ে গেছে 24 তারিখ থেকে নিয়ে 24 জুন থেকে নিয়ে 24 জুলাই অবধি। 24 জুন থেকে 24 জুলাই অবধি ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে 24 জুলাই। টাইমটা দেখে রাখো, 11টা, রাত্রি 11টা অবধি। ওকে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, সেটা হচ্ছে 25 জুলাই। উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন, যদি কিছু কারেকশন হয় ইনক্লুডিং অনলাইন পেমেন্ট, সেই কারেকশন গুলোর জন্য একটা উইন্ডো দেওয়া হবে তোমাদেরকে টাইম, সেটা 10 আগস্ট থেকে 11 আগস্ট। এই টাইমটার মধ্যে সেগুলো কারেকশন করতে পারবে আর কি। অনেকে ভুল করে দেয় ফর্ম ফিল আপের সময়, সেগুলো রেকটিফাই করতে পারবে। টায়ার ওয়ানের যে টেন্টেটিভ ডেট দেওয়া হচ্ছে সেটা বলছে সেপ্টেম্বর থেকে অক্টোবর। তো সেপ্টেম্বর অক্টোবর বলা মানে ধরেই রাখো সেপ্টেম্বরের শেষের দিকে, কারণ প্রিলিমিনারি পরীক্ষা অনেকগুলো শিফটে হয়, প্রচুর ছেলেপেলে পরীক্ষা দেয়। তো সেপ্টেম্বর থেকে নিয়ে অক্টোবর এই পরীক্ষাটা হবে। অর্থাৎ যদি বলি তাহলে জুলাই আগস্ট 3 মাসের কাছাকাছি, 2.5 থেকে 3 মাস টাইম আছে তোমাদের প্রিলিমিনারির জন্য। টেন্টেটিভ শিডিউল অফ টায়ার টু বলছে ডিসেম্বরে, অর্থাৎ অক্টোবর হলে ডিসেম্বর, তার মানে মোটামুটি ধরে নিতে পারো তুমি ওদিকে অক্টোবর নভেম্বর, ঠিক আছে, 2 মাসের মতন মাঝখানে কিন্তু টাইম পেয়ে যাবে, 2 থেকে 2.5 মাস টাইম পাবে মেইনস এর জন্য। তো এটা টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা তোমাদের মাথায় একদম রাখতে হবে, ভালো করে একদম গেথে দাও, এটা যেন মনের মধ্যে থাকে, বারবার দেখতে না হয়। এটা সবসময় ঘুরপাক খাওয়া উচিত যে এই টাইমে আমাদের পরীক্ষা আছে। তারপরে এখানে কিছু আসছি, এবার আমরা ডিটেইলড অফ পোস্ট, কত রকমের পোস্ট হয়, কি কি পোস্ট হয় এই পরীক্ষাটাতে। তো একটা হচ্ছে পে লেভেল 7, যে পে লেভেল 7, পে লেভেল 8 এর আরেকটা পোস্ট হতো যেটা 4800 গ্রেড পে বলতাম, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, সেটা নেই, কারণ এটা লাস্ট ইয়ার থেকে কিছু ঝামেলা হয়েছে, সেই জন্য ওটাকে এবার দেয়নি। ওটা আগের বার তুলেও নিয়েছিল ভ্যাকেন্সি গুলো, এবার দেয়নি। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার নেই। ওকে, তো পে লেভেল 7 থেকে, যার বেসিক পে হচ্ছে 44,900 এইটা। ওকে, এইখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, মোটামুটি ভালো স্যালারি হয়। স্যালারি নিয়ে আমি আলোচনা করবো, ওটারও আলাদা ভিডিও দেবো। আর প্রত্যেকটা পোস্ট নিয়েও আমি আলোচনা করবো, একটা কোন পোস্টটা কি বেসিক আইডিয়া দেওয়ার জন্য সেপারেটলি ভিডিওস হবে। তো এখানে এগুলো আছে, এএসও ইন সিএসএস আছে, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, মিনিস্ট্রি অফ রেলওয়েতে আছে। গ্রুপ বি পোস্ট ম্যাক্সিমাম এগুলো নন গ্যাজেটেড পোস্ট, গ্রুপ বি নন গ্যাজেটেড। এদের যে এজ লিমিট দেখো, প্রত্যেকটার পাশে কিন্তু লেখা আছে এই এজ লিমিট গুলো, 30 ইয়ার্স অবধি এগুলো হচ্ছে তোমরা দিতে পারবে। এটা একটা গেল। তারপরে আর কি কি আছে এরপরে দেখো, আবার আছে ওগুলো, আরো গ্রুপ বি আছে। এবার এদের মধ্যে একটাই বিকল্প আছে, সেটা হচ্ছে ব্যতিক্রম বলতে পারো, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। সিবিডিটি তে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যে আছে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর গ্রুপ সি পোস্টের মধ্যে রাখা হয়েছে, যদিও সেটার স্যালারি স্কেল ওটাই লেভেল 7ই, কিন্তু ওটাই গ্রুপ সি পোস্ট বলা হয়। গ্রুপ সি তে থাকে, গ্রুপ বি তে রাখা হয়নি, আই ডোন্ট নো কেন, বাট সি তেই আছে অনেক সময় ধরে। এবার বাকি আরো তোমার সিবিআইসি তে জিএসটি ইন্সপেক্টর হয়ে গেল, প্রিভেন্টিভ অফিসার হয়ে গেল, এক্সামিনার, এই সকল সব পোস্ট গুলো আছে। এগুলো নিয়ে আমি ডিটেইলড আলোচনা করব আলাদা একটা ভিডিওতে,
দেখি কি পোস্ট আছে, মোটামুটি ওয়ার্ক প্রোফাইল কি সবগুলোর। এবার আসছে এরকম গ্রুপ বি চলছে দেখো 18 থেকে 30, একমাত্র কি এই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার জেএসও যে বলে পোস্টটা আছে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার জেএসও, এই পোস্টটাতে 32 ইয়ার্স অবধি দেওয়া যায়, বাট এটার একটা সেপারেট এলিজিবিলিটি কন্ডিশনস আছে, সেটা আমরা দেখে নেব। এবার দেখো এরপরে আসছে কি কোনগুলো পোস্ট, পে লেভেল 5, এরপর যেটা আসছে সেটা হচ্ছে পে লেভেল 5 এ, ঠিক আছে। এর মাঝখানে কিন্তু পে লেভেল 6 ছিল। পে লেভেল 6 এ কি থাকে দেখো, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট দিয়েছে, কিন্তু অফিস আন্ডার এটা, এর মধ্যে উড়িয়ে দেয়নি, দিয়েছে, কিন্তু ভ্যাকেন্সি কতগুলো রিপোর্ট হবে এখনো কোনো আইডিয়া নেই, কারণ সিএজি কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেয় না, ঠিক আছে। তো আর স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কারো কাছে মানে আরটিআই করেও পাওয়া যায় না চট করে, ওখান থেকে পাওয়াই যায় না আর কি, এটা তো একটা আইডিয়া লাগায় বাট পাওয়া যায় না। তো টোটাল ভ্যাকেন্সিও এখনো কেউ জানে না, এটা আরটিআই রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে আরটিআই করে অনেকে বের করবে, দেখতে পাবে, যদি থাকে তো থাকতে পারে। ওয়েস্ট বেঙ্গলে থাকবে কিনা সেটা পরবর্তীতে আলোচনা করো, বিকজ দিস ইজ মাই পোস্ট, ওকে। এবার যদি আসি আরো, এবার পে লেভেল কি হয়ে গেল, 5, 6 হয়ে গেল, 6 এর মধ্যে যেগুলো ছিল পে লেভেল 6 এর মধ্যে, ঠিক আছে, এটা গ্রুপ বি হওয়া সত্ত্বেও এটা কিন্তু পে লেভেল 6 এ আছে, এগুলো দেখে নিতে হবে। পে লেভেল 5 যেটার 29,200 বেসিক থেকে স্টার্ট হয়, অডিটর, অ্যাকাউন্টেন্ট, এই সকল যে পোস্টগুলো আছে। তো আমি যতদূর দেখলাম অডিটারে, সিজিডিএ অডিটারে প্রচুর ভ্যাকেন্সি আছে এই বছর, একটা আমি তোমাদের সাথে শেয়ারও করবো এরপরে, ভ্যাকেন্সি কালেকশন অনেকে শেয়ার করেছে সেটা। এগুলো গ্রুপ সি পোস্ট, 18 থেকে 27 বছর অবধি এই পোস্টগুলো তোমরা দিতে পারো, দেখে নেবে পোস্টের নামগুলো, পরে ডিটেল ডিসকাশন করা যাবে। পে লেভেল 4 আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এটারও ভালো ভ্যাকেন্সিজ আছে। বাকি আরো আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিবিডিটি, সিবিআইসি, এগুলোর পোস্ট থাকে, এগুলো 18 থেকে 27 বছর অবধি এগুলো দেওয়া যায়। আচ্ছা, এরপরে ভ্যাকেন্সিজ কতগুলো বলা হচ্ছে দেখো, টেন্টেটিভ ভ্যাকেন্সি বলে দেওয়া আছে কত, 17,227। এবার এটা বাড়তেও পারে কমতেও পারে, তবে চান্সেস আছে এটা বাড়বে পরে। বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস মে নোট দ্যাট স্টেট ওয়াইজ এন্ড জোন ওয়াইজ ভ্যাকেন্সি এসএসসি কালেক্ট করে না। তো এটা বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, অনলাইন প্ল্যাটফর্ম যারা রয়েছে, ইউটিউবার্স রয়েছে, তারা আরটিআই করে করে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে বের করে কম্পাইল করে তোমাদের সামনে রাখি, সেই সকল চ্যানেলগুলোকে ফলো অবশ্যই করে রাখো, যারা এগুলো শেয়ার করে আইডিয়া তোমরা পাবে। আমার প্রিপারেশন টাইমে আমিও তাই করতাম। এবার দেখো বলছে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ। তো ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের কথা যদি আমি বলি, তো সেটা বুঝতে পারছো কি কি দেওয়া আছে। এই ক্যান্ডিডেট সিটিজেন অফ ইন্ডিয়া অথবা নেপাল হতে পারে, ভুটানের হতে হবে, এগুলো দেওয়া রয়েছে, আরো কিছু কিছু কন্ডিশনস আছে। তো মেইনলি তুমি ইন্ডিয়ান আছো, তুমি দিবে, এটা দেখে নাও। আচ্ছা, এরপরে কি আসছে, এজ লিমিট। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকের এখানে কনফিউশন থাকে যে এজ লিমিট। এজ লিমিটের জন্য একটা ক্রুশিয়াল ডেট দেওয়া হয়, সেই ডেটটা হচ্ছে 1 আগস্ট 2024। কোনো কোনো সময় এসএসসি এটাকে 1 জানুয়ারি হিসাবে কাউন্ট করে, কখনো 1 আগস্ট হিসাবে কাউন্ট করে। তো 1 আগস্ট কাউন্ট করলো মানে আজকের ডেটে নয়, তুমি ফর্ম ফিল আপ করছো হয়তো জুলাইতে, কিন্তু তোমাকে 1 আগস্ট হিসাবে বয়সটাকে কাউন্ট করে নিয়ে বসাতে হবে। তো সাপোজ দেখা গেল তোমার বয়স আজকের ডেটে, যে ডেটে ফর্ম ফিল আপ করছো, তোমার 27 বছর কমপ্লিট হয়নি, কিন্তু আর 5 দিন পরে গিয়ে দেখা গেলো তোমার জন্মদিন আছে তোমার, তার মানে 27 বছর কমপ্লিট হয়ে গেল, তাহলে তুমি কিন্তু 27 বছরের পোস্টগুলোর জন্য এলিজিবল হবে না। অর্থাৎ এই ডেটে 1 আগস্ট ক্যালেন্ডারে গিয়ে মানে গুগলে যাও, সার্চ করো এজ ক্যালকুলেটর, 1 আগস্ট 2024 আর তোমার ডেট অফ বার্থের মাঝখানে গ্যাপটা ক্যালকুলেট করো, যদি 27 বছর একদিনে হয়ে যায়, ঠিক আছে, অ্যাজ অন এত এজ লিমিট এটা হতে হবে 27 বছর, কি হচ্ছে ম্যাক্সিমাম 27 বছর। এখানে দুটো দেখো ডেট ফ্রেম দিয়েই দেবে, টাইম দিয়ে দেবে, এর আগে হতে হবে, এর থেকে পরে হওয়া যাবে না। 27 বছর একদিন হয়ে গেলে পরেও কিন্তু ইউ আর নট এলিজিবল। তো এই জিনিসটা দেখে নেবেন, ক্রুশিয়াল ডেট এজ লিমিটের জন্য এইটা, ওকে। আচ্ছা, কি কি দেওয়া আছে, 18 থেকে 27 বছর যেগুলো পোস্ট, সেই পোস্টগুলোর জন্য তোমাকে টাইম ফ্রেম, কারণ 27 বছর হতে হবে, তো টাইম ফ্রেম দেওয়া আছে 2 আগস্ট 1997 থেকে নিয়ে 1 আগস্ট 2006। এটার মাঝখানে কি বলছে, 2 আগস্ট 1997 এর আগে যেন জন্ম না হয়ে থাকে, আর 1 আগস্ট 2006 এর পরে যেন জন্ম না হয়ে থাকে, নট লেটার দেন এটা, তাহলে আর হবে না। মানে তুমি 2 আগস্টে জন্ম নিলেও তোমার হবে না, 1 আগস্টে হলেও হবে। সিমিলারলি 20 থেকে 30 বছর যেগুলো, সেটার দেওয়া আছে, 18 থেকে 30 এর দেওয়া আছে, 18 থেকে 32 দেওয়া আছে, সবগুলোরই রেফারেন্স দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারবে এটা। এরপরে যদি আসি, কি আছে, এজ রিল্যাক্সেশন। কিছু কিছু ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় এবং সেটা ছাড় পাওয়া যায় বয়সে। কারা পায় সেই ছাড়টা, ক্যাটাগরি কি আছে, এসসি এসটি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছে তারা কি 5 বছরের ছাড় পায়, এটা সেন্ট্রালের রুল, মানে তারা আরো 5 বছর বেশি দিতে পারবে প্রত্যেকটা, যেটা যা এজ লিমিট তার থেকে +5।
যেগুলো 27 বছর সেগুলো আরো 5 বছর দিতে পারবে, 27 থেকে 32 অব্দি দিতে পারবে। যেগুলো 30-এর এজ লিমিট সেগুলো 35 অব্দি দিতে পারবে। ওবিসি যারা আছে তাদের 3 বছর ছাড় পাবে। পিডব্লিউবিডি আনরিজার্ভ 10 বছরের ছাড় পাবে। পিডব্লিউবিডি ওবিসি 13 বছরের ছাড় পাবে। আর কি আছে দেখা যাক। আর আছে এক্স সার্ভিসম্যান আছে, সেগুলো ডিফেন্স পার্সোনেল আছে, এদেরও কিছু কিছু দেওয়া আছে। ডিফেন্স পার্সোনেল ডিসেবলড 8 বছর, এগুলো দেখে নেবে। আচ্ছা, ফর গ্রুপ সি পোস্ট অনলি, এটা একটা ইম্পর্টেন্ট। ফর গ্রুপ সি পোস্ট, শুধুমাত্র গ্রুপ সি পোস্ট গুলোর জন্য একটা সেপারেট এলিজিবিলিটি, সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিলিয়ান এমপ্লয়, মানে ডিফেন্স নয়, মানে আর্মি টার্মি ওরা নয়, ঠিক আছে, নর্মাল সিভিল পার্সন যারা, মানে এসএসসি সিজিএল হলো, রেলওয়েজ হলো, এরকম যা যা আছে, পোস্টাল হলো জব, সেন্ট্রাল গভর্নমেন্টেরই সিভিলিয়ান এমপ্লয় এবং 3 বছর অলরেডি তিনি সার্ভিস করছেন, সার্ভিসেই আছেন কন্টিনিউয়াস, 3 বছর সার্ভিস তার হয়ে গেছে। ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, যেদিন অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট দিয়েছিল আমাদের 24 জুলাই, তার আগে অবধি যদি ওনার 3 বছর সার্ভিস কমপ্লিট হচ্ছে, তাহলে তিনি শুধুমাত্র গ্রুপ সি পোস্টের জন্য ছাড় পাবেন আপ টু 40 বছর এজ অবধি দিতে পারবে। সাপোজ করে নাও তুমি অলরেডি জবে আছো, তোমার এখন জব থেকে তুমি স্যাটিসফাইড নয়, বা তোমার ধরে নাও তুমি অনেক আগে জব পেয়েছিলে, 5-6 বছর অলরেডি চাকরি হয়ে গেছে তোমার, তুমি ধরে নাও 2400 গ্রেড পেতে জব করছো, তো প্রমোশন পেতে হয়তো 2800-তে এসছো, কিন্তু আর বয়স নেই তোমার ডাইরেক্ট পরীক্ষা দেওয়ার, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি এজ রিল্যাক্সেশন ক্লেম করলে তুমি আপ টু 40 ইয়ার্স অব্দি দিতে পারবে। সাপোজ দিলে তুমি দেখো ইনকাম ট্যাক্স নিয়ে নিলে, ইন্সপেক্টর হয়ে গেলে, কারণ কি ওটা গ্রুপ সি পোস্ট, তুমি ইনকাম ট্যাক্স পেয়ে যাচ্ছ। তো গ্রুপ সি পোস্টে হাইয়ার গ্রেড পেতে ওই একটা আছে, বাকিগুলো সব অডিটার, অ্যাকাউন্টেন্ট এগুলো আছে। আবার অনেকে করে যে সে হাইয়ার পোস্টও আছে, ঠিক আছে, ধরে নাও অলরেডি হাইয়ার পোস্টে আছে, তুমি 4600 গ্রেড পেয়ে ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর আছো, বাট তোমার পোস্টিং আছে সাউথের কোনো একটা জায়গাতে, কিন্তু তুমি আর পরীক্ষা দেওয়ার বয়স নেই, কিছু নেই, তুমি বাড়ি ফিরতে চাও, ট্রান্সফার বন্ধ আছে জানো, আসতে পারছো না, তখন অনেকে এটা করে কি ও আবার পরীক্ষা দিয়ে দিল এজ রিল্যাক্সেশন নিয়ে, লোয়ার পোস্ট দেখালো অডিটার বা অ্যাকাউন্টেন্ট, হোম ডিস্ট্রিক্ট স্টেটে পেয়ে গেল, আসে এরকম অনেকে, ফেরত এলে এতে পরে কি হবে, 3 বছরের বেশি যেহেতু হয়ে যাচ্ছে, তুমি এটা দিতেও পারছো পরীক্ষাটা। আবার সেখানটায় একটা পে প্রোটেকশনের ব্যাপার হয়, যে তোমার যা স্যালারি তুমি ওখানে ড্র করছিলে সেম স্যালারিটাই ড্র করবে, অর্থাৎ লোয়ার পোস্টে আসবে সেম স্যালারি ড্র করবে, বাট সেখানে কিছু ইফস এন্ড বাটস আছে, অনেক সময় ডিপার্টমেন্ট পারমিশন দেয় না, এই সকল ব্যাপার থাকে, বাট রুল হচ্ছে এটা। আর কি, তারপরে এটা হলো নর্মাল ইউআর দের ক্ষেত্রে, সেম জিনিসই যদি আবার এসসি এসটি দের ক্ষেত্রে হয়, তাহলে 45 অব্দি দিতে পারবে, ঠিক আছে। আর উইডোজ, ডাইভোর্স এটসেট্রা, উইডোজ or divorce women or women judicially separated যারা আছে তারা 35 ইয়ার্স এজ অবধি দিতে পারবে। তো এই সকল কিছু ক্রাইটেরিয়া আরো আছে, ঠিক আছে। নেক্সট দেখি কি আছে আর। আচ্ছা, জেএসও যেটাকে বললাম জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এটার জন্য কি, এটাও 1 আগস্ট 2024 হিসাবে এজেন্সিয়াল কোয়ালিফিকেশন। এটার জন্য তোমাকে ব্যাচেলার ডিগ্রিতে, মানে গ্র্যাজুয়েশনে, ব্যাচেলার ডিগ্রি মানে কি, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, গ্র্যাজুয়েশনে তোমাকে any subject from a recognized university institute at least 60% marks in mathematics at 12। তুমি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে থাকো না কেন, যদি এইচএস এ তোমার ম্যাথ থাকছিল, ম্যাথমেটিক্স ছিল এবং সেখানে 60% মার্কস পেয়েছিলে, তাহলে তুমি দিতে পারবে। অথবা দেখা গেল তুমি বিএসসি করেছো বা ব্যাচেলার্স অফ ডিগ্রি করেছো, গ্র্যাজুয়েশন করেছো, সেখানে তোমার একটা সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স, অনেকগুলো পেপার থাকে, অনেক সাবজেক্ট থাকে, তার মধ্যে দেখলে একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স ছিল, তাহলে তুমি এলিজিবল, ঠিক আছে। এটা এখানে আরেকটা হয় স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এটা পিওরলি যারা স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্টস from a recognized university or institute. Okay, the candidates must have studied statistics as a subject in all the 3 years or all the 6 semesters. তুমি যে কোনো ডিসিপ্লিনেই গ্র্যাজুয়েশন করো না কেন, স্ট্যাটিস্টিক্সটা তোমার সাবজেক্ট থাকতে হবে এবং প্রত্যেকটা বছরে থাকতে হবে, যদি গ্র্যাজুয়েশন ইয়ারলি সিস্টেম হয়, অথবা যদি সেমিস্টার সিস্টেম হয়, তাহলে 6টা সেমিস্টারে এই সাবজেক্টটা তোমার স্ট্যাটিস্টিক্স থাকতে হবে। যেমন আমরা ম্যাথ অনার্স করি, তো সাধারণত 3rd ইয়ারে গিয়ে একটা পেপার থাকে স্ট্যাটিস্টিক্স, আমরা ওইটার জন্য এলিজিবল, এটার জন্য কিন্তু এলিজিবল হব না। তো এটা মাথায় রাখতে হবে, পিওরলি স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করেছো বা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা প্রত্যেকটা ইয়ারে বা প্রত্যেকটা সেমিস্টারে ছিল, তাহলে পরে তুমি এলিজিবল। নেক্সট আসছি, এর পরেরটা দেখি কি আছে। এর পরেরটা দেখো, এরপরে বলছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এনএইচআরসি, এটা একটা আলাদা পোস্ট, এটার জন্য সেপারেট এসেনশিয়াল কোয়ালিফিকেশন আছে, সেটা বিএ ব্যাচেলার ডিগ্রি হতে হবে কিসে, এনি ইউনিভার্সিটি থেকে হতে পারে। এর মধ্যে আবার ডিজায়ারেবল কোয়ালিফিকেশন একটা দিয়েছে, সেটা কি, মিনিমাম 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স ইন, ডিজায়ারেবল মানে থাকলে ভালো, এসেনশিয়াল এর মধ্যে যেটা লাগবেই, আর ডিজায়ারেবল মানে থাকলে অগ্রাধিকার পেতে পারো হয়তোবা।
থাকলে ভালো, এরকম একটা ব্যাপার। ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট হতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হচ্ছে 1 year রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর রিকগনাইজড রিসার্চ ইনস্টিটিউট, ডিগ্রি ইন ল অর হিউম্যান রাইটস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এগুলো থাকতে লাগবে, যদি থাকে ডিজায়ারেবল তো বেটার। আচ্ছা, এরপরে কি আছে আর দেখি, অল বাকি যেগুলো পোস্ট বাঁচলো অল আদার পোস্ট, তার জন্য তোমার যে কোনো জায়গা থেকে গ্র্যাজুয়েশন, অনেকে এটা পাস কোর্স গ্র্যাজুয়েশন হতে পারে, অনার্স হতে পারে, ওপেন ইউনিভার্সিটি থেকেও হয়, এটা গোটাটা পড়বে সেটাতে লেখা আছে, তবে কিছু হয়তো সিলেক্টেড ইনস্টিটিউটস আছে বা কিছু প্রোগ্রামস মেনশন করে দেওয়া আছে সেগুলো, তো ওটার গোটাটা আমি আর নিইনি, ওটা পড়লে বুঝতে পারবে। কিন্তু গল্প হচ্ছে এখানটায় যেটা বলেছে, এই যে তোমার ডিগ্রি যে যা যা লাগবে কোয়ালিফিকেশন গুলো, সেগুলোর কাট অফ ডেট হচ্ছে ওই 1 আগস্ট। অনেক সময় এই কাট অফ ডেটটা আলাদা আলাদা থাকে, বাট এই ক্ষেত্রে এবার 1 আগস্ট 2024 অনুযায়ী তোমার হতে হবে। ওকে, আরেকটা জিনিস বলে দেওয়া হচ্ছে কি, যে রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে থাকতে হবে। ইট ইজ reiterated that the result of the educational qualification must have been declared by the university by the specified date. ডেটের আগে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে থাকবে। তুমি পরীক্ষা দিয়েছো, তুমি বুঝতে পারো, কিন্তু ওই যে ডেটটা দেওয়া রয়েছে 8 আগস্ট 2024, তার আগে রেজাল্ট আউট হতে হবে। মনে করো তুমি ভাবছো স্যার 10 দিন পরে আমার রেজাল্ট আউট হয়ে যাবে, আমি কি অ্যাপ্লাই করে দেবো? করে দিতে পারো, যদি রেজাল্ট বের হয়ে যায় তাহলে তুমি পরীক্ষার জন্য এটার জন্য এলিজিবল। কিন্তু ওই ডেটের আগে যদি রেজাল্ট আউট না হয়, তুমি সার্টিফিকেট না পেলে সেটা আলাদা ব্যাপার, পরীক্ষা টরীক্ষা হলেও পরবর্তীতে তুমি সার্টিফিকেট প্রভিশনাল চেয়ে নিতে পারো, কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে তুমি যেতে পারো, কিন্তু রেজাল্ট তোমাকে দেখাতে লাগবে। মার্কশিট হয়তো তুমি 5 দিন পরে পেলে, বাট রেজাল্ট আউট হয়ে গেল ওদিনকার, সেটা একটা প্রুফ তুমি তো দিতে পারবে পরবর্তীতে গিয়ে, ঠিক আছে? কলেজ থেকে একটা প্রভিশনাল রেজাল্ট নিয়ে গিয়ে জমা দিতে পারবে, কিন্তু রেজাল্টটা আউট হতে হবে, সেদিন অফিসিয়ালি ডিক্লেয়ার হতে হবে। নেক্সট দেখি এর পরেরটা কি, অ্যাপ্লিকেশন ফি জানো 100 লাগে, এটা ঠিক আছে। বাকি ওমেন ক্যান্ডিডেটস আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এদের এগুলো লাগে না ফি, ঠিক আছে, এগুলো দেখে নেবে। আচ্ছা, কন্টেন্টস অফ সেন্টার কি, আমি অনেক সেন্টার আছে, আমি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার গুলো নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল বলতে মানে ইস্টার্ন জোনে নিয়েছি, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে, উড়িষ্যা আছে, রাঁচি চলে আসে আই থিঙ্ক, রাঁচি ঝাড়খণ্ড আছে, এগুলো আছে, 3টে মিলে ইস্টার্ন জোন, দেখে নেবে, এগুলো তুমি সিলেক্ট করতে পারো। আর স্কিম অফ টায়ার 1 এক্সামিনেশন, এবার চলে আসছি সিলেবাসটা থেকে। সিলেবাসটা কি, প্রত্যেকটা পরীক্ষা মোটামুটি আগের বছর থেকে একই রকম আছে, চেঞ্জ কিছু হয়নি, তাও আমি আরেকবার বলে নেব। মেইনলি এটা এখন আমাদের সিলেবাস কি, টিয়ার 1 আর টিয়ার 2, আর কিছু নেই। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তো টিয়ার 1 আর টিয়ার 2 ইভেন ডকুমেন্ট ভেরিফিকেশনও এসএসসি ডিপার্টমেন্ট করবে, যেখানে তোমার সিলেকশন হবে। টিয়ার 1 কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাকে জাস্ট কাট অফ পার করতে হবে, মেইনস এক্সামিনেশনটাই মেইন আর কি, আলটিমেটলি ওটাই সবকিছু এখন, ঠিক আছে? তো প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হবে, সেখানে 4টে সাবজেক্ট থাকে, মানে টপিক থাকে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আর হচ্ছে ইংলিশ। 25টা করে কোশ্চেন থাকবে, মোট 100টা, ঠিক আছে? 50-50 নাম্বার, মানে 2 নাম্বার করে, নেগেটিভ মার্কিং হাফ করে। আলটিমেটলি তুমি 1 ঘন্টা টাইম পাচ্ছ, এর মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, ব্যাস। সবগুলো আসবে এরকম করে, 4টা সেকশন দেওয়া থাকবে, তুমি সেকশন সুইচ করতে পারো, ম্যাথ আগে করো, রিজনিং আগে করো, তোমার ইচ্ছে, উপরে দেখাবে ম্যাথ রিজনিং, এভাবে করে তুমি করতে পারবে। এটাই হচ্ছে মেন গল্প, হচ্ছে প্রিলিমিনারি, একদম ছোট্ট করে আমি বলে দিলাম জিনিসটা। এবার হচ্ছে মেইন এক্সামিনেশন। প্রিলিমস এর কাট অফ কোয়ালিফাই হয়ে গেলে জেএসও পোস্টের জন্য, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেডের জন্য আলাদা করে কাট অফ তৈরি হবে, ঠিক আছে? ওটা যারা কোয়ালিফাই করবে তারাই শুধু মেইনসে ওই পেপারটা দিতে পারবে। স্কিম অফ টায়ার 2 কি, টায়ার 2 এক্সামে এবার যখন হলো, আমি একদম বিস্তারিত ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। পরীক্ষা দিতে গেলে টায়ার 2 যেদিন, সেদিন তুমি ধরে নিচ্ছি, আমি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর জেএসওটা বাদ, তুমি শুধু বাকি পোস্টগুলোর জন্য এলিজিবল। তো তুমি পরীক্ষা দিতে গেলে টিয়ার 2, সবার প্রথমে কি হবে, পরীক্ষা এন্টার করলে, বসলে, তোমার কম্পিউটার স্ক্রিন খুললে, যা যা কাজকর্ম হয় সবকিছু করে, যখন পরীক্ষাটা স্টার্ট হলে তোমার সামনে সবার প্রথমে খুলে যাবে কি, পেপার 1, মানে পেপার 1 ভুলে যাও, পেপার 1 মানে ওইটাই প্রথম দিনের পরীক্ষাটা, ওটাই পেপার 1। পেপার 2 হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ওটা হচ্ছে ওই জেএসও পোস্টের জন্য। তো তুমি পেপার 1 পেপার 2 কনফিউশনে যেও না, তুমি মনে করো তুমি দিতে গেছো পরীক্ষা জেএসও বাদ দিয়ে, তো তুমি প্রথমে যাবে, পরীক্ষা হলে বসলে, তোমার সেশন 1 স্টার্ট হলো, সেশন 1 স্টার্ট হলো, তোমার সামনে স্ক্রিনে যে চলে আসবে, স্ক্রিনে আসবে সেকশন 1, তোমার স্ক্রিনে কি আসবে, স্ক্রিনে আসবে তোমার সেকশন 1। সেকশন 1 মানে কি, সেকশন 1 এর মধ্যে দুটো জিনিস, মডিউল ফডিউল ভুলে যাও, দুটো জিনিস মধ্যে কথা থাকবে, ম্যাথ আর রিজনিং, ব্যাস। তুমি পরীক্ষা স্টার্ট করলে দেখতে পাচ্ছ ম্যাথ আর রিজনিং আসছে, দুটো মডিউল দেখা যাচ্ছে, ম্যাথ দেখাচ্ছে, ইংলিশ দেখা যাচ্ছে, ম্যাথ আর দেখা যাচ্ছে, রিজনিং দেখা যাচ্ছে। টোটাল 30-60টা প্রশ্ন থাকছে, ওকে?
3 নাম্বার করে প্রত্যেকটা কোশ্চেনে থাকবে, টোটাল 180 নাম্বারের পেপার। তোমার টাইম পেয়ে যাবে তুমি 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা। বাস এই হলো গল্প। পরীক্ষা এন্টার করলে স্টার্ট হলো পরীক্ষা, দেখলে 1 ঘন্টার টাইমার স্টার্ট হয়ে গেল। ম্যাথ আর রিজনিং দুটো মডিউল দেখতে পাচ্ছ, সেশন 1, বাট দুটো মডিউল দেখতে পাচ্ছ ম্যাথ আর রিজনিং এর। তুমি চাইলে ম্যাথ আগে করো, রিজনিং পরে করো, সেটা করতে পারো, রিজনিং ম্যাথ অল্টার করতে পারো, বাট ওই সেকশন থেকে অন্য ইংলিশে জেনারেল অ্যাওয়ারনেস যেতে পারবে না। এই 1 ঘন্টার টাইমারটা যেই শেষ হয়ে গেল, অটোমেটিক্যালি তোমার স্ক্রিন সুইচ হয়ে যাবে। অটোমেটিক্যালি স্ক্রিন সুইচ হয়ে কি হয়ে যাবে, পরের মুখটাতে চলে যাবে, অর্থাৎ সেকশন 2 তে চলে যাবে। এতক্ষণ সেকশন 1 করছিলে, সেকশন 2, সেশন 1 এর মধ্যে সেকশন 1 হয়ে গেল, এবার সেকশন 2। এবার কি হলো, অটোমেটিক্যালি ম্যাথ রিজনিং এর গল্প পার হয়ে গেছে, ওখানে চাইলেও ব্যাক করতে পারবে না তুমি। এবার তোমার স্টার্ট হয়ে গেল পরেরটা। তো সেখানে তোমার আসছে সেকশন 2 এর মডিউল 1 আর মডিউল 2, যেটা হচ্ছে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস। প্রথমে ম্যাথ রিজনিং করলে 1 ঘন্টা, তারপরে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস। এই দুটো তুমি আগে পরে করতে পারো, আগে ইংলিশ চাইলে করো, পরে জেনারেল অ্যাওয়ারনেস করো, বা আগে জেনারেল অ্যাওয়ারনেস পরে ইংলিশ করতে পারবে। সেম জিনিস, তুমি 1 ঘন্টাই টাইম পাবে এখানটাও। এখানে এদিকে ছুটে গেছে, বাট তোমার নাম্বার অফ কোশ্চেন কি, ইংরেজির 45টা আর জিএস এর ক্ষেত্রে হচ্ছে 25টা। এটাও 3 নাম্বার করে, মোট 70, 3 এ 210 নাম্বার। ঠিক আছে, 210 নাম্বার। আর ঠিক আছে, এখানটা এটা হয়ে গেল গল্প। এবার আসছে কি, আর গেল এটা। দেন হচ্ছে সেকশন 3। আচ্ছা, এখানটা যদি নেগেটিভ মার্কিং বলি, মনে রাখো একটা ভুল করলে মানে তোমার 4 নাম্বার গেল, মানে কি 1/3। নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3। 3 নাম্বার করে কোশ্চেন, তার 1/3 মানে হচ্ছে 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং। তার মানে একটা ভুল করলে তো ওটা 3 নাম্বার গেলই, আরো 1 নাম্বার কেটে নিয়ে চলে গেল, 4 যাবে। তো নেগেটিভ মার্কিং খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে মেইনসে। এরপরে কি হচ্ছে, এই দুটো টাইমার চলছিল 1 ঘন্টা, শেষ হয়ে গেল, অটোমেটিক্যালি সুইচ করে যাবে, আবার আরেকটা স্ক্রিন চলে আসবে তোমার সামনে, যেখানে তুমি কম্পিউটার নলেজ দেখতে পাবে। কম্পিউটার নলেজ 20টা প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে, মোট 60 নাম্বার, 15 মিনিটের টাইমার চলবে। এর মধ্যে তোমাকে এটা অ্যান্সার করতে হবে। মাইন্ড করো, এটা হচ্ছে মানে এর নাম্বারটা অ্যাড হবে না, এটা হচ্ছে কি কোয়ালিফাইং ইন নেচার। এর কাট অফ আছে, সেগুলো আমরা দেখবো পরে। 2 রকমের কাট অফ হয়, এটাতে নর্মাল একটা হাইয়ার কাট অফ হয়, সেগুলো আলোচনা করব। তো এটা হবে, এই টোটালটা হওয়ার পর, অর্থাৎ 2 ঘন্টা 15 মিনিট টাইম পরীক্ষা দিলে, তারপরে তোমার আপাতত একটু বিরতি, সেশন 1 কমপ্লিট হলো। এবার তুমি বাইরে যাও, তোমাকে এক্সিট হবে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলে, যা যা বন্ধুর সাথে গল্প করলে, আবার ফেরত আসবে কিছুক্ষণ পর, টাইম ওরা বলে দেবে অ্যাডমিট কার্ডে, আবার ফেরত আসবে। ফেরত আসার পরে তোমার যেটা হবে সেটা হচ্ছে সেশন 2 বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সেশন 2। সেশন 2 এর মধ্যে তোমার থাকছে সেকশন 3 যে চলছিল, তার মডিউল 2 আছে, মানে ডেটা এন্ট্রি টেস্ট, মধ্যে কথা টাইপিং টেস্ট। সো এই টাইপিং টেস্ট হলো, টাইপিং টেস্টটাই হচ্ছে পরে, টাইপিং টেস্ট দেওয়া হয়ে গেল, বাড়ি যাও। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে গল্প, বোঝা গেছে। আর যদি কারো স্ট্যাটিস্টিক্স থাকে, যে তুমি জেএসও দিচ্ছ, তাহলে সেটা ওই বলে দেওয়া আছে, যে কি বলে দেওয়া আছে, ডিফারেন্ট সেপারেট শিফট অর ডে হতে পারে, পরের ওই দিন হবে, বাট ওই দিন হওয়ার টাইম থাকে না, পরের দিন হবে, তার পরের দিন হতে পারে, মাঝখানে একদিন গ্যাপ দিয়েও হতে পারে। যাদের এটা থাকবে তাদের 1 দিন 2 দিন হয়তো সেই সেন্টারে গিয়ে থাকতে হতে পারে। ঠিক আছে, পেপার 1 কম্পালসারি, পেপার 2 তো যারা এটা পাস করবে তারাই দিতে পারবে শুধুমাত্র, গেল এটা। আচ্ছা আচ্ছা, স্ট্যাটিস্টিক্স, এটা কি 100টা কোশ্চেন থাকে, 200 নাম্বার, এটা বলে রাখলাম, 2 ঘন্টা টাইম পাবে। ওকে, তো বাদ বাকি সব দেওয়া আছে এখানটা, যা যা আছে। ওকে, এবার দেখো, টায়ার 2, paper 1 and paper 2 will consist of objective multiple choice questions except for module 2 section, এগুলো গেল, will be set both in English and Hindi। শুধু ইংলিশ আর হিন্দি, এখানে অল ল্যাঙ্গুয়েজ কিন্তু বলা নেই, ইংলিশ আর হিন্দি বলা আছে। ঠিক আছে, শুধুমাত্র ইংরেজিটা তো ইংলিশ সেকশন ইংলিশেই হবে, বাকি বাদ বাকি সেকশন হিন্দি আর ইংলিশে, মানে বাংলা টাংলা এখানে নেই কিন্তু। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ব্যাপার, নেগেটিভ মার্কিং 1। আর কি আছে ইম্পর্টেন্ট দেখবো এখান থেকে। আচ্ছা, বাকি এগুলো দেখে নেবে, যে হ্যাঁ, মডিউল 1 অফ সেকশন 3 অফ পেপার 1, দ্যাট ইজ কম্পিউটার নলেজ টেস্ট, ইজ ম্যান্ডেটরি। বললাম কম্পিউটার নলেজ টেস্ট, 20টা কোশ্চেন থাকবে, 15 মিনিট টাইম পাবে, বাট কোয়ালিফাইং ইন নেচার, এটা হচ্ছে আমাদের কি কোয়ালিফাইং ইন নেচার, শর্ট লিস্টিং করার জন্য, যেখানে সিপিটি লাগতো আগে, মানে সিএসএস, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, অ্যাসিস্ট্যান্ট ইন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন, মানে এসএফআইকিউ, তারপরে আরো কি কি আছে, মিনিস্ট্রি অফ মাইন্স এটসেট্রা, ইন্সপেক্টর এক্সামিনার, জিএসটি ইন্সপেক্টর, এগুলো দেখে নেবে, লেখা আছে। এগুলোর জন্য কিন্তু হাইয়ার কাট অফ সেট হবে,
হাইয়ার কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড, মানে ধরে নাও 60 নাম্বারের ছিল তো 20 3 60, যেমন আগের বছর আমাদের টাইমে হয়েছিল আই থিঙ্ক 27 কাট অফ গিয়েছিল হাইয়ার, আর লোয়ারটা হয়তো 15 ছিল এরকম। তাহলে তুমি যদি 27 পার করছো তাহলে এই পোস্টগুলোর জন্য এলিজিবল হতে পারে। তুমি নাম্বার অনেক পেয়েছো কিন্তু 27-এর বেশি কম্পিউটারে পেলে না, তাহলে এগুলোর জন্য একটারও জন্য এলিজিবল হবে না, যেটা কম্পিউটারটাকে হেলাফেলা করা যাবে না কিন্তু, ঠিক? আচ্ছা, নেক্সট আর কি আছে? তো এগুলো দেখে নেয় মোটামুটি ছোট ছোট ইম্পর্টেন্ট। স্পিড টেস্ট, কতক্ষণ টাইম দেয়, কি দেয়, কত স্পিড লাগে, যদি ডাউট থাকে বলবে, আমি পরে এগুলো নিয়ে আলাদা আলাদা করে ইয়ে করে নেবো, ঠিক আছে? এবার ডিভি কি বলা আছে? ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি কন্ডাক্টেড বাই দি ইউজার ডিপার্টমেন্ট অর অর্গানাইজেশন আফটার ফাইনাল রেজাল্ট। অর্থাৎ এসএসসি করবে না, যে ডিপার্টমেন্টে, লাইক জিএসটি ইন্সপেক্টর হলো তাহলে সিবিআইসি করাবে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হলো সিবিডিটি কন্ডাক্ট করাবে। এটাই হচ্ছে গল্প এখান থেকে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস টায়ার ওয়ানে সেকশন 1, সেকশন 2 এন্ড মডিউল 1 অফ সেকশন 3 অফ পেপার 1 অফ টায়ার 2, এগুলোতে যেগুলো আছে সেগুলোর যে মিনিমাম কিন্তু 30% মার্কস পেতেই হবে তোমাকে। অর্থাৎ টায়ার 1ও তোমাকে 200 নম্বরের যে পেপার 30%, মানে 60 অ্যাটলিস্ট পেতেই হবে। ওই এটা মিনিমাম, এটা পেলেও চাকরি পাবে না কেউ, ঠিক আছে? তো যাই হোক, ওটা ভেবে লাভই নেই, আমাদের তো হাইয়ারটা দেখতে হবে, মিনিমাম দেখে লাভই নেই, কারণ তাতে কোনো চাকরি হবে না। এরার পার্সেন্টেজ, টাইপিং এর এরার পার্সেন্টেজ দেওয়া আছে ইউআরদের জন্য 20%, ঠিক আছে? এটা হচ্ছে 20% অবধি ভুল করতে পারো, কিন্তু সব পোস্টের জন্য নয় কিন্তু, ঠিক আছে? এটার একটা হাইয়ার কাট অফ থাকে, সেটা হচ্ছে ওই সিপিডি পোস্টগুলোর জন্য এতটা এরার দেবে না, কম এরার দেবে, আর এটা হচ্ছে বাকি পোস্টগুলোর জন্য এত অবধি ভুল তুমি করতে পারো টাইপিং এ। তো টাইপিং ইম্পর্টেন্ট। তো যাই হোক, এগুলো ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই পরীক্ষাটা রিলেটেড, যেগুলো ডিসকাস করলাম। নোটিফিকেশন দেওয়া হয়েছে, কোনো রকম চেঞ্জেস সেরকম কিছু হয়নি, শুধু ওটা নেই, ঠিক আছে? একদমই নেই। আর বাকি এগুলো নিয়ে তোমরা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো, 2 থেকে 2.5 মাস আছে। আমি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই তোমাদেরকে বলবো। আমি এটার উপরে সিজিএল 2024-এর পরীক্ষা, প্রিলিমস প্লাস মেইনস ডিসেম্বরে, প্রিলিমস এদিকে, মানে 5-6 মাসের একটা টাইম ম্যাথসের এবং রিজনিং এর, কারণ এই দুটো সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা দেখলে যে মেইনস পরীক্ষা হবে, সেই মেইনস পরীক্ষাতে কিন্তু যে আমি যদি সিলেবাসের বা প্যাটার্নের কথা বলি, তাহলে তোমার 60 নাম্বার আছে। এই জায়গাটায় চলে আসো, এই জায়গাটাতে, এই জায়গাটা 60 থেকে 180 নাম্বার যে আছে, মাত্র তুমি 1 ঘন্টা টাইম পাও। অর্থাৎ এখানে স্পিড, অ্যাকুরেসি সব থেকে ভালো রোল প্লে করবে। 2022-এ আমার এখানে ম্যাথে 90-তে 90 ছিল, আর এখানে রিজনিং আই থিঙ্ক একটা কি দুটো 4 নাম্বার সামথিং ভুল হয়েছিল, এরকম কিছু একটা 86 সামথিং আমার হয়তো নাম্বার ছিল, একটা ভুল হয়েছিল মোস্ট প্রবাবলি। তো ওই জন্য স্কোরটা ভালো ইমপ্রুভ করা যায়। তো এখানে কিন্তু স্পিড খুব দরকার, অনেক কিছু শিখতে হবে। তো এই পার্টটা নিয়ে আমরা ডিল করব, এবং প্রিলিমিনারিতেও ম্যাথ আর রিজনিং এ 50-50-100 নাম্বার তুললে তুমি অনেকটা এগিয়ে যাবে। তার উপর আমি প্র্যাকটিস ব্যাচ একটা স্টার্ট করব, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপে, স্মার্ট ম্যাথসে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের, চাইলে এখন ডাউনলোড করে রাখতে পারো। আমি খুব শীঘ্রই স্টার্ট করব। এটা টিল এক্সাম থাকবে, প্র্যাকটিস ক্লাসেস, লাইভ প্র্যাকটিস ক্লাসেস থাকবে। সপ্তাহে 3 থেকে 4টা করে ক্লাস করাবো আমি, ঘন্টাখানেক করে ক্লাস হবে, যেখানে এসএসসি রিলেটেড, এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স, মিক্স কোশ্চেন্স, এরকম সেট 30টা করে। এবার কিছু তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনস রাখবো। তো এরকম ভাবে চলবে। তো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, কমেন্ট করো, জানাও যে তোমাদের এই ইম্পর্টেন্ট দরকার আছে কিনা। প্রাইস বা ফিস বলতে পারো নমিনাল থাকবে একটা, ঠিক আছে, 6 মাসের জন্য। তো সেটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং ইউটিউবে আমি যেটুকু পারি গাইডেন্স, কিছু জিনিস অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার এটসেট্রাও শেয়ার করবো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। এর উপরে আরো কোনো যদি জানতে চাও সিজিএল রিলেটেড, যেহেতু আমি অলরেডি 3বার এসে সিজিএল ক্লিয়ার করেছি, তো আমার অনেকটা নলেজ আছে, দিয়েছিও 4-5 বার। তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে আমি আরো বিস্তারিত ভাবে বিভিন্ন জিনিসের উপর শেয়ার করবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।